ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডলি এডুকেয়ার অনলাইন ওয়ান্স অ্যাগেন। আবারও আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে এলাম। আগের ক্লাসে আমি ফ্রেজ সম্পর্কে আলোচনা করেছি, এই ফ্রেজ, আর আজকে আমরা আলোচনা করব ক্লজ নিয়ে। ফ্রেজ আর ক্লজ একে অপরের উপর সম্পর্কিত, একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত। দুটো মোরাললেস দ্য সেম মনে হয়, কিন্তু দুটোর মধ্যে নিখুঁত কিছু সংকীর্ণ পার্থক্য রয়েছে। সেই সম্পর্কে আমরা এই ক্লজের ভিডিও থেকেও পরিষ্কারভাবে জানতে পারবো। আর দ্বিতীয়ত, এই ক্লজ এই সেকশন গ্রামাটিক্যাল ক্লাসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ ক্লাস 7 থেকে শুরু করে একেবারে ক্লাস 12 পর্যন্ত এবং বিভিন্ন কম্পিটিটিভ লেভেলেও এক্সামেও কিন্তু জয়নিং আমরা পাই। এই জয়নিং কাজটি করতে হলে ক্লজকে বুঝতেই হবে। ক্লজ যদি না বোঝা যায় পরিষ্কারভাবে, তাহলে কিন্তু জয়নিং করা সম্ভব না। সো এটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে ক্লাসটি কোনোভাবে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আবারও একটা কথা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তবে অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে। আর যারা ভিডিও ক্লাস শেষে যাদের মনে হবে যে এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দিও। শুরু করি ক্লাস। ক্লজ হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি? ক্লজ হলো বাক্যের একটি অংশ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই থাকে। তাহলে ক্লজ হলো বাক্যের একটি অংশ যার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই থাকে। কেন আমি বলছিলাম ফ্রেজের সঙ্গে এর একটা রিলেশন আছে? দেখো, ফ্রেজে কি বলেছিলাম, সেটাও বাক্যের অংশ, কিন্তু ফ্রেজের ক্ষেত্রে তা ছিল না। আর ফ্রেজের ক্ষেত্রে কখনো হয়তো দেখবে সাবজেক্ট আছে, অবজেক্ট নেই, এই প্রেডিকেট নেই, আবার কখনো হয়তো প্রেডিকেট আছে, সেখানে সাবজেক্ট নেই। কিন্তু ক্লজে সেই বাক্যের অংশই হবে, কিন্তু তার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোকেই আমরা দেখতে পাবো, মাস্ট। যেমন দেখো, এখানে উদাহরণ হিসেবে রেখেছি, ইফ ইট রেন্স আই উইল নট গো আউট। যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না। এখানে ইফ ইট রেন্স এই অংশটিকে একটা পাঠ করেছি, দেখো আই উইল নট গো আউট এই অংশটিকেও একটা পাঠ করেছি। যদি প্রথম অংশের দিকে আমরা তাকাই, সেখানে দেখবো ইফ ইট রেন্স, তাহলে ইফ ইট দ্যাট ইজ সাবজেক্ট, ইটটা সাবজেক্ট, আর ইফ রেন্স এই বাকি অংশটা প্রেডিকেট। তাহলে এটা পুরো বাক্যের একটা অংশ, কিন্তু তার মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকছে। অনুরূপ ভাবে এটার অংশের দিকে তাকাও, এই অংশে আই উইল নট গো আউট, আমি যাব না, সাবজেক্ট কে? আই, উইল নট গো আউট বাকিটা প্রেডিকেট। তাহলে এটাও বাক্যের একটা অংশ, কিন্তু সেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়ই আছে। পরিষ্কার আছে তো? তাহলে এটাও আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি ক্লজ, এটাও একটা ক্লজ। তাহলে একই বাক্যের মধ্যে দুটো ক্লজ, তাহলে আমি দুটোকে আলাদাভাবে করলাম কেন? কারণ ক্লজেরও কিন্তু ভ্যারিয়েশন আছে, ক্লজেরও কিন্তু ডিফারেন্ট কাইন্ডস আছে। কি কি ক্লজ? সাধারণত ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করি, তিনটে ভাগে। কি? মেন বা প্রিন্সিপাল ক্লজ, একে কেউ ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকে। নাম্বার 2, ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। নাম্বার 3, কোঅর্ডিনেট ক্লজ। এবার কাদের বলে একটু বুঝে নিই। মেন বা প্রিন্সিপাল, বুঝতেই পারছো, মেন, প্রিন্সিপাল মানে কি? প্রধান। অর্থ প্রকাশের জন্য, অর্থাৎ বাক্যের মধ্যে অর্থ প্রকাশের জন্য, মানে বোঝানোর জন্য অন্যের ওপর নির্ভরশীল নয়। তাহলে এটাকে যদি আমি সংক্ষেপে লিখেছি, এক কথা যদি বলি, সংজ্ঞা হিসেবে যদি নিই, তাহলে যে ক্লজ অর্থ প্রকাশের জন্য, সম্পূর্ণভাবে অর্থ প্রকাশের জন্য অন্য কারো ওপর নির্ভরশীল হয় না,
তাকেই আমরা বলবো মেন বা প্রিন্সিপাল ক্লজ। দেখো মেন, মেন যে কর্তা, যে পরিবারের প্রধান হয়, সে কি কারো উপর নির্ভরশীল হয়? হয় না তো। সেজন্য এই ক্লজটাও অন্যের উপর নির্ভরশীল না। ডিপেন্ডেন্ট ক্লজ, দেখো ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে কি নির্ভরশীল, তাই না? সাবঅর্ডিনেট, এই যে ডিপেন্ডেন্ট কথাটা মাথায় রাখলে বুঝতে পারবে, নির্ভরশীল। তাহলে অর্থ প্রকাশের জন্য যে ক্লজ অর্থ প্রকাশের জন্য মেন ক্লজের উপর নির্ভরশীল, তাকে মেন ক্লজের উপর নির্ভর করতে হবে, তবেই সে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজটা কি? এটার ব্যবহারটা আমরা খুব কম দেখতে পাই, তবুও একটু তোমরা জেনে রেখো। কোঅর্ডিনেট ক্লজ এটা কি না, দুটো মেন ক্লজ কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকলে, এন্ড বাট এরকম কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকলে তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এবার আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের কাছে ডিটেলসে যাচ্ছি। আই নো দ্য ম্যান হু হেল্প ইউ। আই নো দ্য ম্যান হু হেল্প ইউ, আমি লোকটিকে চিনি যে তোমায় সাহায্য করেছিল। এই বাক্যটা দেখো, আই নো দ্য ম্যান, এই অংশটা একটা অংশ, হু হেল্প ইউ এটাও একটা অংশ। এই যে অংশটা, এই যে অংশটা আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, আমি লোকটিকে চিনি, এই কথাটা বোঝানোর জন্য তো অন্য কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, এর সাহায্যেই তো আমি সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছি, তাই না? তাহলে সেই কারণে এ প্রিন্সিপাল বা মেন ক্লজ, যেহেতু অন্যের উপর নির্ভরশীল হচ্ছে না। কিন্তু হু হেল্পড ইউ, যে তোমায় সাহায্য করেছিল, এই অংশটা যদি বলি তাহলে কি দাঁড়াচ্ছে? যে তোমায় সাহায্য করেছিল, আর কিছু বললাম না, যে তোমায় সাহায্য করেছিল। তাহলে কথাটা কি বোঝা যাচ্ছে? কোথাও না কোথাও একটা কনফিউশন কাজ করছে যে এর আগে বা পরে কিছু একটা আছে। সেটাই, যেহেতু আগের অংশটা যদি বলি যে আমি লোকটিকে চিনি যে তোমায় সাহায্য করেছিল, তাহলেই দেখো অর্থ প্রকাশ পাচ্ছে। সেজন্য এই অংশটাকে বলছি ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু এ অর্থ প্রকাশের জন্য মেন ক্লজের উপর নির্ভরশীল। এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করি, ঠিক ফ্রেজের মতোই তিনটে ভাগে ভাগ করি। নাউন ক্লজ, যে ক্লজ সাব ক্লজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলি। যেমন দেখো, এভরিবডি নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এভরিবডি নোজ দ্যাট, প্রত্যেকেই জানে যে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এই যে দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই অংশটা হচ্ছে সাব ক্লজ। ভালো করে বুঝে দেখো, সাব ক্লজ। এই সাব ক্লজটা, এই এভরিবডি নোজ, এই নোজ ভার্বটা দেখো অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই না? সেই কারণে এটা নাউন ক্লজ। আমি বলেছি নাউন ক্লজ তখনই হবে যদি সেটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। এটা দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, একদম ফ্রেজের মতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে যে সাব ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। উদাহরণ দেখো, এই যে অংশটা হু হেল্পড ইউ, তাহলে এই যে ম্যান, এই ম্যান, এই লোকটি সম্পর্কে এই অংশটা কথা হচ্ছে, তাই না? তাহলে এই লোকটি সম্পর্কে বলছে মানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এজন্য এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজ কি? যে সাব ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ক্লজ বলে। এই বাক্যটা দেখো, হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ, চোরটি যেই মুহূর্তে পুলিশকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে চলে গেল। তাহলে হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে চলে গেল, কোনো অসুবিধা নেই, এটা মেন ক্লজ। যখন এই অংশটা বলছি সেই অংশটার জন্য অর্থ সম্পূর্ণ হচ্ছে না এটা ছাড়া, সেজন্য এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবং দেখো সেটা অ্যাডভার্বের মতো কাজ করছে, সেজন্য অ্যাডভার্ব ক্লজ। তাহলে আশা করি আজকে ক্লাসে তোমাদের ক্লজ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে পারলাম। ক্লজ নিয়ে আর তোমাদের আশা করি সমস্যা থাকবে না। এই ক্লজটা ভালো করে যদি বুঝে যাও
এর পরবর্তীতে জয়েনিং আসবে, সেই জয়েনিং করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের মতো এখানেই থাক, টাটা।